Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। শুরু করব বরাবরের মতো বিপিএল এর খবর দিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে এই মুহূর্তে টস হেরে ব্যাট করছে রংপুরের বিপক্ষে দুর্বার রাজশাহী। বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি। এর আগে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বিদায় করে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল। তাদের 8 উইকেটের জয়ে প্রথম দল হিসেবে আসর শেষ করল সিলেট। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। ফাহিম আশরাফের বোলিং তোপে ফেরেন রনি তালুকদার, কাদিম আর নাহিদুল ইসলাম। মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকারে পরিণত হন 28 রান করা আহসান ভাট্টি। 24 রানে ফেরেন জাকের আলী। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে 11 বল আগেই অল আউট হয় সিলেট। 116 রানের সংগ্রহ পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 22 রানে তাওহিদ হৃদয়কে হারায় বরিশাল। ফিরে যান মালানো। শেষ দিকে 2 অপরাজিত ব্যাটার তামিম ইকবালের 52 আর মুশফিকুর রহিমের 42 রানে 4 ওভার আগেই জয় পায় বরিশাল। এদিকে বিপিএল এর ম্যাচ যখন চলছে, এই ম্যাচ ঘিরে কিন্তু একটা ইতিহাস হয়ে গেছে। ইতিহাসটা খুব সুখকর ইতিহাস নয়, যেটা হয়েছে আসলে রাজশাহী। সেই রাজশাহী একটা অন্যরকম ইতিহাস গড়েছে বিপিএল এর ইতিহাসে, যেটা হয়নি। অর্থাৎ পেমেন্ট না পাওয়ায় ম্যাচ বয়কট করলো দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতার পর বিসিবির চেষ্টায়ও মাঠে আসতে রাজি হয়নি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে 11 জন দেশি ক্রিকেটার নিয়ে রংপুরের বিপক্ষে খেলছে রাজশাহী। কমপক্ষে 2 জন খেলানোর নিয়ম থাকলেও টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় এই ম্যাচের জন্য আনা হয়েছে পরিবর্তন, বলছে বিসিবি। রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রবেশ করছে রাজশাহীর টিম বাস। বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে ছিলেন মাত্র 13 জন ক্রিকেটার, যেখানে ছিল না কোনো বিদেশি। গুঞ্জন ছিল আগেই। ঢাকা পর্বে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে শনিবার অনুশীলনে ছিলেন না বিদেশি ক্রিকেটারদের কেউই। পেমেন্ট না পেলে রোববারের ম্যাচ খেলবে না তারা, সেই গুঞ্জনই হলো সত্যি। হোটেল থেকে ক্রিকেটারদের টিম বাসে ওঠার কথা ছিল বিকেল 4টায়, কিন্তু বিদেশি ক্রিকেটাররা ম্যাচ খেলতে না চাওয়ায় শেষ পর্যন্ত প্রায় 4:45-এর দিকে বাস ছাড়ে টিম হোটেল থেকে। মাত্র 13 জন ক্রিকেটার নিয়ে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে মিরপুরে আসে দুর্বার রাজশাহী। এদিকে হোটেল ছাড়ার আগে এনামুল হক বিজয়ের সেলফিতে দেখা যায় লোকাল ক্রিকেটারদের উচ্ছ্বাস। জানা গেছে পেমেন্ট পাওয়ার পর মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশি ক্রিকেটাররা। তবে বিতর্কের পর আসে প্রশ্ন, যেখানে বিপিএল এর নিয়ম ন্যূনতম 2 জন বিদেশি ক্রিকেটার খেলানোর, সেখানে 11 জন লোকাল ক্রিকেটার নিয়ে কিভাবে ম্যাচ খেলছে রাজশাহী? এক বার্তায় বিসিবি নিশ্চিত করেছে টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় বিদেশিদের ছাড়া রংপুরের বিপক্ষে ম্যাচ খেলার অনুমতি পেয়েছে দলটা। এদিকে এমন ঘটনার পর বিসিবির ভাষ্য কি? বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা, যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবে, এটা তো আমরা ক্রিকেট বোর্ড, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা। দের ইজ আ কন্ট্রাক্ট, একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে। এটার আপনারা দেখবেন অ্যাকশন, এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। এমনকি বিদেশি ক্রিকেটারদের মাঠে আনতে শেষ চেষ্টা করেছিল বিসিবিও। বাস পাঠানো হলেও মাঠে আসতে রাজি হয়নি কোনো ক্রিকেটার। তাই তো বাধ্য হয়েই বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলার নজির গড়ল দুর্বার রাজশাহী। বিপিএলের শুরু থেকেই ছিল বিতর্ক, সমালোচনা। টিকিট নিয়ে অসন্তোষের পর প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতে সরগরম ক্রিকেট পাড়া। পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কট সহ দুর্বার রাজশাহীর ম্যাচ না খেলার হুমকি ছিল চট্টগ্রাম পর্বেই। পরবর্তীতে বিসিবি সভাপতির আশ্বাসে মাঠে ফেরে রাজশাহীর ক্রিকেটাররা। তবে এরপরেও শেষ হয়নি যে পেমেন্টের জটিলতা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আলোচনা থেমে নেই। বিপিএল এবারেরটা সেরা হবে এরকম কথা বলা হয়েছিল আগেই, এখন সেটাই বলছে সবাই, যে তাহলে কি এভাবেই সেরা? সেটা নিশ্চয়ই চায়নি কর্তৃপক্ষ। তবে মাঠের খেলা যেভাবে শুরু হয়েছিল মনে হয়েছিল একটা পজিটিভ ভাইব আছে, 4-6 হচ্ছে, উইকেট এবার বেশ বেটার। কিন্তু এই যে একটা বিদেশি খেলোয়াড়দের ইস্যু, অনেক আগে থেকেই কিন্তু এই গুঞ্জনটা শোনা যাচ্ছে, কিংবা অ্যালার্মিং অনেক ধরনের নোটিস পেয়েছে বিসিবি কিংবা গভর্নিং কমিটি। কিন্তু সেই ধরনের একটা সিদ্ধান্ত যদি নেওয়া যেত আরও বেশি স্ট্রিক্ট হয়ে, আরও একটু বেটার হতে পারতো বিপিএলটা। কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে ম্যাচের আগে, প্রত্যেকটা ম্যাচের আগেই যেমনটা গুঞ্জন শোনা যাচ্ছিল রাজশাহীকে ঘিরে, তেমনটাই কিন্তু হচ্ছে এখানে ফিক্সিংয়ের একটা ইস্যুও থাকতে পারে, অথবা আদার্স কোনো ইস্যুও থাকতে পারে।
উই নেভার নো আসলে কি হবে সেটা বিসিবির কাছ থেকে আমরা নিশ্চয়ই জানতে পারবো। একেবারে আমরা কথাও বলার চেষ্টা করবো সরাসরি, সেখানে হাসানুল মারুফ আছেন। তবে এই যে একটা অনুমতি নেয়ার বিষয় থাকে, বাইলস যেটা বলছে, নিয়ম যেটা বলছে, সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে অন্তত 2 জন বিদেশি খেলাতে হবে। কিন্তু বলা হয়েছে যে বিপিএল এর যে টেকনিক্যাল কমিটি আছে সেখান থেকে একটা স্পেশাল পারমিশন সেটা পেয়েছে রাজশাহী, এবং সেটা কোন নিয়মে আসলে বাইলস হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে যে এই খবরটা কিন্তু এমন না যে কালকে আমরা পেয়েছি যে চেঞ্জ হয়ে যাবে কিংবা আগামীকাল পাওয়া যাবে না বিদেশি কোনো ক্রিকেটারকে। হঠাৎ করে ম্যাচের আগে পাওয়া গেল যে তারা আসেননি, এমনকি বিসিবি নাকি গাড়িও পাঠিয়েছিল। আমরা হাসানুল মারুফকে সরাসরি পাচ্ছি মিরপুর থেকে, তিনি যুক্ত হচ্ছেন। মারুফ, বিপিএল এর ইতিহাসে তো এই ঘটনা একেবারেই প্রথম এবং একটা অন্যরকম কলঙ্কের অধ্যায় হলো কিনা এরকম বলা হচ্ছে। আর যে পারমিশনটার কথা বলা হয়েছে টেকনিক্যাল কমিটির কাছ থেকে, হঠাৎ করে রাতারাতি এরকম পারমিশন, এরকম কি আসলে নিয়ম ভঙ্গ করা যায় কিনা? বিসিবির আপনি ইফতেখার মিঠুর সঙ্গে কথাও বলেছেন, কি বলছে বিসিবি, আসলে কি দেখছেন মিরপুরে? রঞ্জন, এমন ঘটনা আসলে আমি জানি না ফ্র্যাঞ্চাইজি লিগে অন্য কোথাও কখনো ঘটেছে কিনা, বা এমন অপেশাদারিত্ব অনিয়ম অন্য কোথাও দেখা যায় কিনা। ম্যাচের মাঝখানে হুট করে আসলে নিয়মের পরিবর্তন। বিকেল 4টা পর্যন্ত দুর্বার রাজশাহীর যে টিম বাস ছাড়ার কথা ছিল বিকেল 4টায়, সেই টিম বাস 45 থেকে 50 মিনিট দেরিতে 4টা 50-এর দিকে হোটেল থেকে ছেড়ে আসে। এর আগ পর্যন্ত আসলে বিদেশি ক্রিকেটার যারা ছিল তাদেরকে অনুরোধ করা হচ্ছিল তারা যেন ম্যাচটা খেলে, কিন্তু শেষ পর্যন্ত তারা রাজি হয়নি। এবং এরপরেই কিন্তু দেশি ক্রিকেটারদেরকে নিয়ে প্রায় 13 জন ক্রিকেটার মাঠে আসে। এরপরে তারা বিসিবির কাছে একটা অনুরোধ করে যে এই ম্যাচটা যেন শুধুমাত্র দেশি ক্রিকেটারদেরকে দিয়েই খেলার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে টেকনিক্যাল কমিটি বিশেষ বিবেচনায় তাদেরকে এই ম্যাচটা খেলতে দেয়। এবং বিসিবির যে নিয়ম, বিপিএলের ন্যূনতম 2 জন ক্রিকেটার কিন্তু কমপক্ষে বিদেশি ক্রিকেটার খেলাতেই হবে একটা ম্যাচে, কিন্তু সেটি কিন্তু আজকে সেই নিয়মের ভঙ্গ করা হয়েছে। এবং নতুন করে নিয়ম আমরা দেখেছি আজকের ম্যাচে, যে ঘটনা আমার মনে হয় না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোনো সময় আর কেউ দেখেছে। এই ধরনের ঘটনা আসলে আমার কাছে মনে হয় দেশি ক্রিকেটের জন্য লজ্জাজনক, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে। রঞ্জন, মারুফ, বিপিএল এর শুরু থেকেই কিন্তু রাজশাহীকে ঘিরে একটা আলোচনা চলছিল, সবার কেন্দ্রবিন্দুতেই ছিল আসলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু বিসিবি এত সময় পাওয়ার পরও কেন কোনো পদক্ষেপ নিল না? সঞ্জনা, এই বিপিএলের শুরু থেকে একটা কথা কিন্তু আমরা শুনেছিলাম যে নতুন কমিটি, নতুন বাংলাদেশ, নতুন একটা শুরু, ভালো কিছু হবে এবং অন্যান্য যেসব বিপিএল হয়েছে তাদের সেই বিপিএলগুলোর তুলনায় এবারের আসরটা অনেক বেশি জমজমাট হবে, অনেক কিছু নতুনত্ব থাকবে। কিন্তু বিপিএলের একমাত্র উইকেট বাদে শুরু থেকে উইকেটটাই শুধুমাত্র প্রশংসিত হয়েছে, এছাড়া বাকি প্রত্যেকটা ঘটনাই আপনি দেখেন। প্রথম দিনে কিন্তু স্টেডিয়ামের গেট ভাঙচুর হয়েছিল, দর্শকরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ ছিল, সেসব নিয়ে কিন্তু অনেক সমালোচনা ছিল। পরবর্তীতে বিসিবি সভাপতির সাথে একজন বোর্ড পরিচালকের দ্বন্দ্ব নিয়েও কিন্তু আমরা দেখেছি অনেক ঘটনা ঘটেছে। এবং চট্টগ্রামে সবশেষ দেখলাম যে রাজশাহীর যে প্লেয়ার্স পেমেন্ট সেটা দেয়া না দিয়ে একটা ইস্যু তৈরি হয়। পরবর্তীতে সেই রেস কিন্তু এখনও চলছে, এখনও কিন্তু রাজশাহীর প্লেয়ার্সরা পেমেন্ট পায়নি। একই সাথে আরও বিভিন্ন দল, চট্টগ্রাম কিংসেরও আমরা দেখেছি পারভেজ ইমন পেমেন্ট পাননি এমন তথ্য এসেছে। শাহিদ আফ্রিদির কথাও আমরা শুনেছি, যদিও সেসব বিষয় আসলে নিশ্চিত হওয়া যায়নি। একই সাথে ফিক্সিংয়ের ইস্যু যদি বলি, ফিক্সিংয়ের অভিযোগও কিন্তু উঠেছে, অনেক ক্রিকেটারদের নামও কিন্তু শোনা যাচ্ছে, যদিও সেসব বিষয়ে আসলে তদন্ত চলছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমি দর্শকদের সাথেও যেমনটা কথা বলছিলাম আজকে, কেউ কিন্তু সন্তুষ্ট না। যেমন বিপিএল তারা প্রত্যাশা করেছিল সেই তুলনায় তারা কিন্তু তার ছিটে ফোটা আসলে পাননি, একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে। সেই সাথে এই অপেশাদারিত্ব, অনিয়ম বা এই যে টিমগুলো দেয়া, বিশেষ করে রাজশাহীর কথা যদি বলি, দুর্বার রাজশাহীর আসলে দল পাওয়া থেকেই কিন্তু বিতর্ক ছিল, কেন এমন একটা ফ্র্যাঞ্চাইজিকে আসলে দল দেয়া হলো, সেসব নিয়েও কিন্তু ছিল বিতর্ক। সব মিলে আসলে বিতর্ক কাটছেই না, সেই নিয়ে সমালোচনা চলছে। তবে বিসিবি থেকে যেমনটা বলা হচ্ছে তারা সেটি সমাধানের চেষ্টা করছে, তবে আদৌ সমাধান হবে কিনা, আর মাত্র কয়েকদিন আছে বিপিএল এর, সেটা আসলে হোপফুলি সেই সমাধানটা হয়ে যাবে মারুফ, কারণ একটা এক্সাম্পল সেটা তো সেট করতে চাইবে নিশ্চয়ই বিসিবি, যাতে ভবিষ্যতে এরকম না হয়। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চান্দিকা হাথুরু সিং এর কোচিং আদর্শ একেবারেই ভিন্ন, এমন অনেক ক্রিকেটারই আছেন যারা মানিয়ে নিতে পারেননি হাথুরুর সাথে। স্বদেশি কোচকে নিয়ে এমন মন্তব্য করলেন সাবেক লঙ্কান ক্রিকেটার পারভেজ মাহরুফ। বিপিএলে ধারাভাষ্য করতে আসা মাহরুফ বলেন, ফারুক আহমেদ পরিকল্পনা নিয়ে এগোতে চান, যে পরিকল্পনায় জায়গা ছিল না হাথুরু সিংহের। চান্দিকা হাথুরু সিংহে বাংলাদেশের ক্রিকেটে এখন অতীত। লঙ্কান কড়া হেডমাস্টারের 2 মেয়াদেই আলোচনা সমালোচনায় গরম থাকত দেশের ক্রিকেট। প্রথম দফায় দায়িত্ব ছেড়েছিলেন নিজেই,
আর এবার মাঠের বাইরের বিতর্কে গেল বছরের 15 অক্টোবর অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে হাতুরুকে বরখাস্ত করে ফারুক আহমেদের বোর্ড। প্রথম মেয়াদে 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা সহ ওডিআইতে অভাবনীয় সব সাফল্য পায় বাংলাদেশ। স্মরণীয় কয়েকটি জয় ধরা দেয় টেস্টেও। দ্বিতীয় দফায় 10 টেস্টের সাথে সমান 35টি করে ওয়ানডে ও টি-20 খেলেছে টাইগাররা। টেস্টে জয় পরাজয় সমান 5টি করে। ওয়ানডেতে 19 হারের বিপরীতে 13 জয়, টি-20তে 19 জয় আর 15 পরাজয়। তবে মাঠের পারফরমেন্স যাই হোক না কেন, ভিন্ন কোচিং আদর্শই কাল হয় হাতুরুর জন্য, বলছেন তারই স্বদেশী পারভেজ মাহরুফ। আমি চান্দিকা হাথুরে সিংহের অধীনে ইংল্যান্ডে 2009 সালে টি-20 বিশ্বকাপ খেলেছে। সত্যি কথা বলতে তিনি খুবই ভিন্ন একজন। কোচিংয়ে তার আদর্শ একটু আলাদা। কিছু ক্ষেত্রে যা দারুণ কাজ করে, কিছু ক্ষেত্রে ব্যর্থ। আমি এমন অনেক ভালো ক্রিকেটারকে চিনি যারা হাতুরুর সাথে মানিয়ে নিতে পারেননি। বিসিবিতে নতুন সভাপতি আসার পর আমি জানতাম এই সম্পর্ক টিকবে না। এটা নিয়ে মন্তব্য করা কঠিন, কারণ তার সাফল্য আছে। তিনি ভালো ক্রিকেটারও তৈরি করেছেন, আবার অনেক ক্রিকেটারের সাথে তার পথ চলা মসৃণ হয়নি। সুতরাং বিষয়টাকে 50-50 বলা যায়। হাতুরুর শেষটা ছিল সময়ের অপেক্ষা মাত্র। বিপিএলে ধারাভাষ্যের দায়িত্ব নিয়ে আসা সাবেক লঙ্কান ক্রিকেটার মাহরুফ বলছেন, ভবিষ্যৎ পরিকল্পনায় ছিলেন না হাতুরু সিংহে। দিন শেষে বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা ভালো সেটা হতেই হতো। আমি ফারুক ভাইকে অনেকদিন ধরেই চিনি। উনি আবেগী এবং সোজাসাপটা মানুষ, যথেষ্ট বিচক্ষণ এবং একটা পরিকল্পনা নিয়েই এগোতে পছন্দ করেন। নিশ্চয়ই তার লম্বা সময়ের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনায় হাতুরু সিংহের কোনো জায়গা ছিল না। হাতুরুকে বরখাস্তের দিনেই টাইগারদের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেছিল বিসিবি। আপাতত এই ক্যারিবিয়ানের অধীনেই চলছে লাল সবুজের স্বপ্নযাত্রা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। অস্ট্রেলিয়ান ওপেনের খবর, সরাসরি সেটে আলেকজান্ডার জেভেরভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রাজত্ব ধরে রাখলেন ইয়ানিক সিনার। বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর তারকা সিনারের এটি তৃতীয় গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলতে নেমে 3টিতে শিরোপা জিতলেন এই ইটালিয়ান তারকা। বিপরীতে ক্যারিয়ারের প্রথম 3 গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলে শিরোপা শূন্যই রয়ে গেলেন জেভরেভ। ক্যারিয়ারের প্রথম 2 গ্র্যান্ড স্লাম ফাইনালেই শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। এবার তৃতীয় ফাইনালে তার প্রতিপক্ষ আলেকজান্ডার জেভরেভ, যা এই জার্মান তারকারও তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল। লড়াইটা আবার শীর্ষ 2 তারকারও। তবে 2.5 দশক পর কোনো জার্মান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের প্রত্যাশা কাটিয়ে উঠতে পারেননি জেভরেভ। একের পর এক সার্ভিস ভেঙে মাত্র 46 মিনিটে 6-3 ব্যবধানে প্রথম সেট জিতে নেন সিনার। ম্যাচ শুরুর আগে রড লেভার অ্যারেনায় জায়ান্ট স্ক্রিনে জেভরেভের জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল মাত্র 23%। বিপরীতে 77% সম্ভাবনা নিয়ে যেন উঠছিলেন সিনার। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও শেষ রক্ষা হয়নি জার্মান তারকার। 72 মিনিটের লড়াই করায় টাই ব্রেকারে, যেখানে 7-4 ব্যবধানে জয়ে 2-0 সেটে এগিয়ে যান ইতালিয়ান তারকা। পুরো ম্যাচে দুজনের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে মূলত সার্ভিস পয়েন্ট। একের পর এক ভুলে জেভরেভ যখন আশাহত, তখন তৃতীয় শিরোপার গন্ধ পেয়ে আরও বিপজ্জনক সিনার। ঠান্ডা মাথায় নিজের সার্ভিস ধরে রেখে তৃতীয় সেট জিতলেন 6-3 ব্যবধানে মাত্র 44 মিনিটে। নিজের তৃতীয় গ্র্যান্ড স্লাম জয়ের পথে পুরো ম্যাচে সিনার দৌড়েছেন 2.5 কিলোমিটারের বেশি। বিপরীতে হ্যাটট্রিক হারের পথে জেভরেভ দৌড়াচ্ছেন সিনারের চেয়ে 300 মিটার কম। 1996 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বরিস বেকার, যা কোনো জার্মানের শেষ গ্র্যান্ড স্লাম জয়। এবার সে আক্ষেপ আরও দীর্ঘায়িত করেই কোর্ট ছাড়লেন আলেকজান্ডার জেভরেভ। বিপরীতে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও সিনার অপ্রতিরোধ্য। হ্যাটট্রিক শিরোপা জিতে জানিয়ে দিলেন কেন তিনি নাম্বার 1। টেনিসের উন্মুক্ত যুগে 8ম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম 3 ফাইনালেই শিরোপা জয়ের কীর্তি গড়লেন 23 বছর বয়সী এই ইতালিয়ান। মুজরাহ বিন তারেক, যমুনা স্পোর্টস। মুলতান টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে 254 রানের টার্গেট দিয়েছে উইন্ডিজ। ব্যাট করতে নেমে 4 উইকেটে 76 রান করে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ম্যাচ জিততে তাদের দরকার 178 রান।
দ্বিতীয় দিনের শুরুতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নোমান আলীর জোড়া আঘাতে 2 উইকেট হারায় উইন্ডিজ। 52 রানে ফেরেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। ক্যাচ আউটের ফাঁদে পড়েন 30 রান করা আমির জাঙ্গু ও 35 রান করা টেভিন ইমলাচ। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে কেভিন সিনক্লেয়ারের 28 রানে 244 রানের সংগ্রহ পায় উইন্ডিজ। পাকিস্তানের হয়ে 4টি করে উইকেট নিয়েছেন 2 স্পিনার সাজিদ আলী ও নোমান আলী। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 10 উইকেট পেয়েছেন নোমান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 5 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। 31 রান করে সাময়িক ধাক্কা সামাল দেন বাবর আজম। আর কামরান গোলাম ফেরেন 19 রানে। দিন শেষে 13 রানে সৌদ শাকিল ও 1 রানে অপরাজিত আছেন কাশিফ আলী। ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক বিমানবন্দর। ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক CR7-কে সম্মান জানাতেই মাদেইরার এয়ারপোর্টের নাম পাল্টে দেয়া হয় রোনালদোর নাম। পর্তুগালের মাদেইরাতে অবস্থিত এই বিমানবন্দরের ধারণ ক্ষমতা 3.5 মিলিয়ন হলেও শুধুমাত্র রোনালদোর নামের কারণেই প্রতি বছর এখানে যাতায়াত করেন 4 মিলিয়ন যাত্রী। ফুটবল ইতিহাসের অন্যতম এক অংশ ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধুমাত্র একটি বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছাড়া প্রায় সবই আছে তার শোকেসে। ইউরোপিয়ান ফুটবল মাতিয়ে 40 বছর বয়সে এখন কাঁপাচ্ছেন মিডল ইস্টের মাঠ। মূলত এই সুপারস্টারের পরিচয়ই নতুন করে পরিচিত হয় তার জন্মভূমি পর্তুগাল। বহির্বিশ্বে পর্তুগালকে বলা হয় রোনালদোর দেশ। তাই তো এই মহানায়ককে উৎসর্গ করে 2016 সালে জন্মস্থান মাদেইরার বিমানবন্দরের নামকরণ করা হয় এয়ারপোর্টো ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সাথে বিমানবন্দরের বাইরের অংশে অ্যারাইভাল লাউঞ্জের সামনে তৈরি করা হয়েছে তার অবয়বের একটি মূর্তি। ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পরেই এসেছিল এই ঘোষণাটি। বর্তমান সময়ে প্রতি বছর প্রায় 4 মিলিয়ন বা 40 লাখ যাত্রী যাতায়াত করেন এই এয়ারপোর্টে। যদিও এই বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা 3.5 মিলিয়ন। এই এয়ারপোর্টের রানওয়েটি দৈর্ঘ্যে 2781 মিটার। সেই সাথে যে কোনো ধরনের যাত্রীবাহী বিমান অনায়াসেই এখানে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। শুধু বিমানবন্দর নয়, CR7-এর জন্মস্থান মাদেইরায় রয়েছে রোনালদোর নামে একটি জাদুঘর ও একটি ব্রোঞ্জের মূর্তি। এছাড়া সেখানে রয়েছে তার নামের 4টি হোটেলও। নিজ দেশের খেলোয়াড়কে সম্মান জানাতে এর আগেও বিমানবন্দরের নাম পাল্টে রাখা হয়েছিল প্রিয় স্পোর্টস পার্সনের নামে। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি জর্জ বেস্টের নামে নামকরণ করা হয়েছিল বেলফাস্টের বিমানবন্দরের, যার নাম রাখা হয়েছিল জর্জ বেস্ট বেলফাস্ট সিটি এয়ারপোর্ট। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।